সময়ের স্রোতের সাথে বয়ে চলেছে সবার জীবন। আজ রোহিত মেঘলার মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। শুধু 3 দিনের তফাৎ। এমনই একটা সময়ে দুজন নর-নারী এ পৃথিবী ছেড়ে ওই দূর আকাশের বাসিন্দা হয়েছে। সময় কখনো থেমে থাকে না, আর না কারো জীবন আটকে থাকে। সময়ের সাথে সাথে সবাই নিজ নিজ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, তবে মনের গহীনে এখনো ছেলে মেয়ে দুটো জীবিত আছে, হয়তো সারা জীবন থাকবে। আজ দাদা নানি মিলে সেলুনে এসেছে। মূলত সোবান খানি বড় নাতিকে টেনে টুনে নিয়ে এলেন। ছেলেটা দিন দিন অগোছলো হয়ে যাচ্ছে, চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, অথচ ছেলেটার কাটার নাম নেই। আদা চুপচাপ ভদ্র ছেলের মতো চুল দাড়ি কেটে নিল। আয়না নিজেকে দেখতে দেখতে দাদাজানের উদ্দেশ্যে বলল, এখন শান্তি হয়েছে তোমার? সোবান খান পাশের চেয়ারে বসেছিলেন, নাতিকে দেখতে দেখতে বললেন, মাত্র 1 বছরে নিজের এই হাল করেছো, আর বাকিগুলো বছরে কি করবে? এখন তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। খুঁজে না পেলে হারিকেন দিয়ে খুঁজে নিও। তা আজ কি হাসপাতালে থাকবে? এর আগে বাড়িতে থেকেছি। হাসপাতালে থাকলে তুমি ঘুমাতে চাও না। নার্সরা আমাকে বলেছে তুমি বেশিরভাগ রাত জেগে বসে থাকো। ঘুমাতে ভালো লাগে না, তাই ঘুমাই না। তোমার কষ্টটা বুঝতে পারছি দাদুভাই, কিন্তু তুমি যদি নিজের খেয়াল না রাখো তাহলে কিভাবে চলবে বলো তো? নিজে অসুস্থ হয়ে পড়লে নিজের বউয়ের সেবা করবে কিভাবে? ঠিক আছে, নিজের খেয়াল রাখার চেষ্টা করব। আর জ্ঞান না দিয়ে চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বউয়ের কাছে যাব। বাড়িতে গিয়ে আগে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর বউয়ের কাছে যাবে, এর আগে নয়। আধার বিল পে করে সেলুন থেকে বেরিয়ে আসতে আসতে বিড়বিড় করে বলল, আগে যখন বউয়ের কাছে যেতাম না তখন আমাকে বলতে বউয়ের কাছে যেতে, আর এখন যখন বউয়ের কাছে যেতে চাচ্ছি তখন এই বুড়ো তুমিটাই আমাকে বাধা দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার দাদাজান। সোবান খান হেসে নাতির কাজ চাপড়িয়ে বললেন, এজন্যই বলে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিতে শেখো। আধার আর কিছু না বলে দাদাজানকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিতে যাবে, তখনই তার নজরে এলো একটা কসমেটিকের দোকান, যেখানে ছোট থেকে বড় অনেকগুলো পুতুল রয়েছে, সাথে আরও কিছু আছে। একটু ওয়েট করো দাদাজান, আমি আসছি। আধার গাড়ি থেকে নেমে সোজা দোকানের ভেতর ঢুকে গেল। একটু সময় নিয়ে একটা পান্ডা, ডোরেমান, বাদর ও আকাশি রঙা একটা বড় পুতুল নিল। টাকা দিয়ে দোকান থেকে বেরিয়ে গাড়ির ব্যাক সিটের উপর রেখে দিয়ে ড্রাইভিং সিটে বসলো। এখনও বাপই হতে পারলে না, এর আগেই খেলনা নিতে শুরু করেছো? দাদাজানের কথা শুনে আধার ড্রাইভ করতে করতে বলল, ওগুলো আমার বেবিদের জন্য নয়, আমার বউয়ের জন্য। দাদাজান মনে মনে হাসলেন, তারপর হেয়ালি কণ্ঠে বললেন, আমি আবার কাকে কি বলেছি? তুমি তো আগেই বলে দিয়েছো আমাকে তোমার সন্তানের মুখ দেখাবে না, আর না নিজের বাচ্চা পয়দা করবে। সারা জীবন এই সিঙ্গেলদের মতোই থাকো। শুধু শুধু মেয়েটার মতো নিমিষের সাথে বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করেছি। আমার নাতবউ ফিরে এলে তাকে সুন্দর করে দেখা এক রাজপুত্রের সাথে বিয়ে দেব, তখন তুমি থাইকো দেবদাস হয়ে। আধারে কিছু একটা বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলল না, শুধু বিড়বিড় করে এইটুকু বলল, আমার বউকে সুস্থ হয়ে ফিরতে দাও, তারপর খান বাড়িতে বাচ্চা দিয়ে ভরিয়ে দেবো। তখন আমিও দেখবো তুমি এই বুড়ো বয়সে কত বাচ্চাদের পালতে পারো। সন্ধ্যা হয়ে এসেছে। আধার বাড়ি থেকে গোসল নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে। সোবান খান খাবার খেতে বললেও সে খায়নি। কোনো মতে নিজেকে ঠিকঠাক করে বউয়ের কাছে ছুটেছে। সে প্রতিদিনই যাওয়ার পথে একগুচ্ছ করে হরেক রকমের ফুল নিয়ে যায়। আজও সেটার ব্যতিক্রম হলো না। সে ফুল হাতে নিয়ে কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকে গেল, কারণ আলোর চোখ দুটো খোলা। আধার ঠোঁট কামড়ে এলোমেলো পায়ে এগিয়ে এলো। লেডি ডক্টর আলোকে চেক আপ করছেন আর নার্সকে কি যেন বলছেন। তাকে দেখে ভদ্রমহিলা মুচকি হেসে বললেন, ফাইনালি আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে, এখন ওনার সুস্থ হওয়ার অপেক্ষা। আধার এখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। সে বিশ্বাসই করতে পারছে না তার আলো কোমা থেকে ফিরে এসেছে। সে কয়েকবার চোখের পল্লক ঝাপটিয়ে ফুলগুলো টি টেবিলের উপর রেখে বেডের পাশে বসল। আলোর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ফিসফিসিয়ে পড়ল, অনুভব করতে পারছো আমায়? আলোর মুখে কথা নেই, সে শুধু তাকিয়ে আছে। আধার অধৈর্যের মতো ডাক্তারকে জিজ্ঞেস করলো, ও কথা বলছে না কেন? রিল্যাক্স মিস্টার খান, আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এলেও উনি এখন পুরোপুরি সুস্থ নয়। কথা বলা থেকে শুরু করে নড়াচড়া হাঁটাচলা সবকিছু করতে সময় লাগবে, এবং এটাও জানতে হবে ওনার স্মৃতিশক্তি ঠিক আছে কিনা। তার জন্য সময় প্রয়োজন।
ডাক্তারের বলা কথাগুলো আধার বুঝল এবং মনে মনে খুব করে চাইল মেয়েটা যেন নিজের স্মৃতি ভুলে না যায়, নয়তো সে আরও ভেঙে পড়বে। ডাক্তার নার্সকে ওষুধের কিছু নাম বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নার্সও বেরিয়ে গেল। আধার আরও কাছে এগিয়ে এসে আলোর মলিন চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, জলদি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো জান, আমি আর এই দূরত্ব সইতে পারছি না। কেটেছে আরও 6 মাস। আলো কোমা থেকে ফিরে আসার পর পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়েন এবং ওই দিন রাতেই সবাই মিলে মেয়েটাকে দেখতে এসেছিল। তারপর থেকে নানান চিকিৎসা দেওয়া হয়েছে মেয়েটাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করার জন্য। আলোকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের অধীনে রেখে নিয়মিত ব্যায়াম, পেশির শক্তি ও ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করা হয়েছে এবং অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ধৈর্য পুষ্টির দরকার ছিল, যা সম্পূর্ণভাবে আলোকে দিয়ে সুস্থ করা হয়েছে। সে আপাতত এখন মোটামুটি সুস্থ, তবে কোমা থেকে বেরোনোর পর স্ত্রীশক্তি হারায়নি মেয়েটা। আধার ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে এবং এখানে সে জানতে পারে আলোকে নিয়ে তার পরিবার চলে গিয়েছে। এটা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে অনেক আগে থেকেই খেয়াল করেছিল মেয়েটা আজকাল তার কাছে থাকতে চায় না, সবসময় দূরত্ব বজায় রেখে চলে। আলো অসুস্থ হয় সে কোনো রকম চাপ দেয়নি, বরং মেয়েটা যেভাবে থাকতে চেয়েছে সে ওইভাবেই থাকতে দিয়েছে। নিজের কষ্ট হলে একটু বুঝতে দেয়নি, মনকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে রেখেছে। সে এসব ভেবে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যেতে নার্স বলে উঠল, একটু থেমে মুস্কি হেসে পুনরায় বলল, ম্যাম অনেক ভাগ্যবতী আপনাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আপনি যতটা কষ্ট করেছেন তেমন কষ্ট হয়তো আর কেউ করতে পারবে না। আপনি সত্যিই একজন বেস্ট হাজব্যান্ড। দোয়া করি আপনারা সারা জীবন এভাবেই একে অপরের পাশে থাকুন। আধার দাঁড়ায় না। রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে বেরিয়ে যেতে যেতে আনমনে বলে উঠল, আপনি ভুল, আমি বেস্ট হাজবেন্ড নই। আমি খুব খুব খারাপ হাজবেন্ড, যাকে কখনোই ভালোবাসা যায় না, বরং দূরে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, যেমনটা হয়েছে। এতদিন পর নিজ বাড়িতে ফিরে আলো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল। তার জীবন থেকে যে এইভাবে 1.5 বছর চলে যাবে সেটা কখনোই কল্পনাও করেনি। সাথে এটাও ভাবতে পারেনি তাদের মাঝে আর রোহিত মেঘলা নেই। বাড়িতে পা রাখতে না রাখতে আলোর সর্বপ্রথম চোখ যায় বাগানে থাকা 2টো কবরের দিকে এবং মুহূর্তে ছোটে সে কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। এমনটা কেন হলো? এমন হওয়ার তো কথা ছিল না। তাদের দুজনের তো সুখে শান্তিতে সংসার করার কথা ছিল। তাহলে কেন আজ তারা এইভাবে দূর আকাশে পালিয়ে গেল? তার মতোই না হয় কমাই যেত, তবুও কেন তাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল? তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণই রয়ে গেল। মেয়েটার কত স্বপ্ন ছিল প্রিয় মানুষটার সাথে ছোট্ট একটা সংসার করার, অথচ তাদের নিয়তি অন্য কিছুই ছিল। তাদের দুজনের পথ চলা এতটুকুতেই সীমাবদ্ধ রয়ে গেল। কাঁদতে কাঁদতে আলোর শরীর খারাপ হয়ে যায়। সে অতিরিক্ত মানসিক চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল ওইখানেই। এতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে মেয়েটাকে ভেতরে নিয়ে গিয়ে মতিউর রহমান ডাক্তারকে কল দেন। তারপর ডাক্তার এসে চেক আপ করে একটা ইঞ্জেকশন ও স্যালাইন দিয়ে যান। আলোর জ্ঞান ফিরে আসার পর নিজের পেটের উপর 2টো খরগোশকে দেখে চমকে ওঠে। ভালো করে তাকিয়ে দেখে এরা আর কেউ নয়, বরং তারই টোনাটনি। আলোর চোখ 2টো ছলছল করে উঠল। সে কোনোমতে উঠে বসে এক হাতে জড়িয়ে ধরে আদর করে দেয়। এতদিনে অনেকটাই বড় হয়ে গেছে, সাথে গোলুমলুও। এরা এখানে কিভাবে এলো? আলো ছোট বোনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। ছায়া ধীর কণ্ঠে বলল, তোমার শ্বশুর বাড়িতে তো এদেরকে দেখার মতো কেউ নেই। দুলাভাই সারাদিন ভার্সিটিতে থাকে এবং সন্ধে হলে তোমার কাছে যেত, তারপর ওখানেই সারা রাত থাকতো। তাই তোমার শখের জিনিসগুলোর দেখাশোনা করার জন্য আমাকে দেয়, কারণ উনি চাননি তোমার প্রিয় জিনিসের কিছু হোক। এদেরকে আমি দেখলো সব খরচ তোমার বরই দিয়েছে, সাথে আমারগুলোর জন্য। আলো কিছু বলল না। ছায়া বিছানায় হামাগুড়ি দিয়ে উঠে এসে আপুকে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করেছে আপু, খুব। আলো চোখ 2টো ছলছল করে উঠল। সে বোনকে জড়িয়ে ধরে আদর করে দিল। তখন খেয়াল করলো দরজায় মায়া দাঁড়িয়ে আছে। আলো হেসে এক হাত বাড়িয়ে ধরে কাছে আসতে ইশারা করলো। মায়া ছুটে এসে বোনের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল। আলো দুজনের মাথায় চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, কষ্ট পাস না বোন আমার। ভাইয়া আপু যেখানেই থাক তারা ভালো আছে, আর আমাদেরকে ওই দূর আকাশ থেকে দেখছে। তোরা যদি কষ্টে থাকিস তাহলে ওরাও কষ্ট পাবে। আমরা এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী নয়। আজ হোক বা কাল আমাদের সবাইকেই ওই আকাশের বুকে যেতে হবে, শুধু আগে আর পরে। আলোর মনটা ভালো নেই। সে হালকা পাতলা খাবার খেয়ে বাগানে এসে বসেছে।
পশ্চিমের দিকে সূর্যটা হেলে পড়েছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আধার নেমে আসবে। মেয়েটা অপলক নয়নে দুটো পাশাপাশি থাকা কবরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই খেয়াল করলো গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করছে। গাড়িটা চিনতে একটু অসুবিধা হলো না আলোর। আধার গাড়ি থেকে নেমে সোজা আলোর কাছে এসে পাশে বসলো। তবুও মেয়েটা কিছু বলল না। তাদের মাঝে নীরবতা ভেঙে একসময় আধারই বলে উঠল, আমাকে না বলে এখানে আসার কারণ? ইচ্ছে করছিল তাই এসছি। ঠিক আছে, এখন চলো, আমি তোমাকে নিতে এসেছি। এখানে থাকবো কিছুদিন। আপনি বড়ই নিষ্ঠুর মিসেস খান। এতগুলো মাস জ্বালিয়েও আপনার শান্তি হয়নি। আলো কিছু না বলে দোলনা থেকে নেমে যাওয়ার সময় অনুভব করলো লোকটা তার বেনুনি চেপে ধরেছে। একই সাথে একটি বাক্য শুনতে পেল। জান, আলোর হৃদয় থমকালো। সে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই আধার চোখে চোখ রেখে বলে উঠল, এবার যদি আমাকে ছেড়ে যাওয়ার একটুও চেষ্টা করো, তাহলে আই সোয়ার মিসেস খান, আমি মরে যাব। আলো নিজেকে ধরে রাখতে পারল না। মুহূর্তে ছুটে এসে স্বামীর বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল এবং দুই হাতে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে ফুঁফিয়ে কেঁদে উঠল। আধার যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। গলায় মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়ার সময় শুনতে পেল, সরি, আমি আপনাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। এই আমার জন্য আপনি এতগুলো দিন অনেক কষ্ট করেছেন, তাই আপনাকে আর কষ্ট দিতে চাইনি। শ্শ্, আমার একটু কষ্ট হয়নি। আর নিজের বউয়ের সেবা করতে কিসের কষ্ট? আলো কিছু না বলল না। সে আসলে দ্বিধায় পড়ে গেছিল, কি করবে না করবে। কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। মন এক কথা বলছিল ও ব্রেন এক কথা বলছিল। তাই তো সে ইচ্ছে করেই দূরত্ব বাড়িয়েছিল। কিন্তু মানুষটার কাছে সে আবারও হেরে গেল। পারল না নিজেকে দূরে সরিয়ে রাখতে। এসব আকাশ পাতাল ভাবার সময় অনুভব করলো লোকটা তাকে পাজা কোলে তুলে নিয়ে গাড়ির ভেতর এসেছে। ব্যাকসিটে বসে আধার ডোল লাগিয়ে আলোর উদ্দেশ্যে বলল, তুমি চাইলে এখন আমার সব কষ্ট মুহূর্তেই দূর করতে পারো। আলো কান্না থামিয়ে চোখ মুখ মুছে মাথা সোজা করে জানতে চাইল। কিভাবে? আধার বৃদ্ধ আঙ্গুল দিয়ে আলোর ঠোঁট ছুঁয়ে স্ফুটস্বরে বলল, তোমার বেয়াদব ঠোঁট জোড়া আমাকে ছুঁয়ে দিয়ে। আলো হাসল। অতপর এগিয়ে এসে স্বামীর পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে চুমু খেয়ে সরে আসতে চাইলে অনুভব করলো লোকটা তার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছে। আলো চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। সে ছটফট করলে আধার এক হাতে তার ঘাড় ও অন্য হাতে কোমর চেপে ধরে ঘনিষ্ঠ করে সফটলি চুম্বন করতে থাকলো। আলো ব্যাঙের মতো তিরিং বিরিং করতে করতে এক এক সময় হাল ছেড়ে দিয়ে চুপ হয়ে গেল এবং আবেশে চোখ দুটো বুজে নিয়ে মানুষটার মাথার পেছনে চুলগুলো শক্ত করে খামছে ধরল। দীর্ঘ এক চুম্বনের পর আধার ঠোঁট ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকলো। আলো তো নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। তার মনে হচ্ছিল এই বুঝি এক্ষুনি দমটা আটকে যাবে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে নিয়ে আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে। তখনই আধার আবারও রক্তিম ঠোঁটের মাঝে হামলে পড়ল। এবার আলো কিল ঘুষি যা যা পারছে সবকিছু মারতে মারতে লোকটাকে সরানোর চেষ্টা করলো। কিন্তু আধার উল্টো তার হাত দুটো ধরে পেছনে নিয়ে গিয়ে আলতো করে চেপে ধরল এবং হুঁশ জ্ঞান হারিয়ে ঠোঁটের মাঝে মত্ত হলো। আলো যখন অনুভব করলো অসভ্য লোকটা তার জামার জিপার খুলে ফেলেছে, তখন চমকে উঠে ঠোঁটে কামড় বসিয়ে দিল। আধার বিরক্তিতে ঠোঁট ছেড়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? এইভাবে ইঁদুরের মতো কামড়াকামড়ি করছো কেন? আলো ঠোঁট মুছে জোরে জোরে শ্বাস নিতে নিতে হিসিয়ে বলল, আপনি আপনি আমার জামার জিপার খুলছেন কেন? তোমাকে আদর করবো তাই। কথা শুনে আলো আতকে উঠে তড়িঘড়ি করে পড়ল। আপনার অসভ্য আদর চাই না, আমাকে ছাড়ুন। আলো ছটফট করতে করতে কোল থেকে নামতে চাইল। সে এগুলোর জন্য এখন মোটেও প্রস্তুত নয়। আর এই অসভ্য লোকটার মতিগতিও ভালো লাগছে না। নিশ্চয় নেশাটেশা করে এসেছে। আধার আলো দুহাত নিজের কাঁধের উপর তুলে দিয়ে গ্রীবাদেশে মুখ ডুবিয়ে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে বলল, একটু একটু আদর করবো প্লিজ জান, বাধা দিও না। বাধা দেওয়া মানে লজ্জা, ভয়ে, আতঙ্কে এবং অতিরিক্ত টেনশনে মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলল আলো। সঙ্গে সঙ্গে আধারে মুডের 12টা বেজে গেল। সে থমথমে মুখে অচেতন মেয়েটার লালচে চেহারার দিকে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা? কয়েক ঘন্টা পর যখন আলোর জ্ঞান ফিরে এলো তখন নিজেকে রুমের ভেতর আবিষ্কার করলো। তখনকার ঘটনা মনে হতেই লজ্জায় নুয়ে গেল। হঠাৎই কিছু একটা ভেবে চমকে উঠল। মানুষটা রেগে আবার চলে যায়নি তো? আলো তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাহিরে ছুটে গেল। শরীরটা দুর্বল হলেও মনের কষ্টের কাছে তুচ্ছ ব্যাপার।
ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ জোড়া শীতল হলো। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলেয়া রহমান নিজ হাতে আধারকে খাবার খাইয়ে দিচ্ছে। আধার ভদ্র ছেলের মতো আরেক মায়ের হাতে তৃপ্তির সাথে খাচ্ছে। আলেয়া রহমান মাঝে মধ্যে গল্প করছে, ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আলো এগিয়ে এসে কপাল কুঁচকে বলল। জামাইকে পেয়ে মেয়েকে ভুলে গেলেন? মেয়ের কথা শুনে আলোয়া রহমানের ভ্রু কুঁচকে যায়। তিনি কিছু বলতে যাবেন তার আগেই মতিউর রহমান বলে উঠলেন। তোমার মামনি বলে গেলে তো আমি তো আর বলে যাইনি। এসো আমার পাশে বসো, আজ বাবা তোমাকে খাইয়ে দিবে। আলো মুচকি হেসে বাবার পাশে গিয়ে বসল। মতিউর রহমান ভাত মাখিয়ে মেয়েকে খাইয়ে দিতে লাগলেন। তখন ছায়া নিজের চেয়ার ছেড়ে উঠে বসে বাবার পাশে দাঁড়ায়। তাকে দেখে আলো বিড়বিড় করে বলল। আমার আদরে ভাগ বসাতে চলে এসছে আর এক ফকিন্নি। ছায়া কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো। মায়াও তার বাবার দিকে তাকায়। মাহবুব রহমান মুস্কি হেসে মেয়েকে খাবার দিতে থাকলেন। নীলিমা রহমান সবার প্লেটে আরও খাবার দিলেন। কতদিন পর পরিবারের সবাইকে হাসি খুশিতে দেখে বুকটা ভরে ওঠে। তবে মনের মধ্যে একমাত্র ছেলেটার জন্য হাহাকার করে উঠল। আজ যদি ছেলেটা বেঁচে থাকতো তাহলে হয়তো এইভাবেই সবার সাথে বসে থেকে হাসি ঠাট্টা করতে করতে খাবার খেত। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি মা তো, তাই এতদিনেও নিজের ছেলে বৌমাকে ভুলতে পারেননি। আধারের খাবার খাওয়া শেষে আলেয়া রহমান শাড়ির আঁচল দিয়ে যত্নের সাথে মুখ মুছে নিলেন। আধার আঁচলে নাক মুখ ডুবিয়ে চোখ বুজে নিল। তারপর অস্ফুট স্বরে বলল। আপনার আঁচল থেকে মা মা ঘ্রাণ পাচ্ছি, যেমনটা আমি আমার মায়ের আঁচল থেকে পেতাম। আলেয়া রহমানের চোখ দুটো টলমল করছে। পরম স্নেহে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমি তো মাই বাবা, তোমার আরেক মা, আর তুমি আমার ছেলে। আধারের হঠাৎই কি যেন হলো। সে দুহাতে শাশুড়ি মায়ের কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রেখে চোখ বুজে ডেকে উঠল। মা। আলেয়া রহমান হেসে ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে ফিসফিসিয়ে বললেন। হ্যাঁ, তোমার মা। এই সুন্দর দৃশ্য দেখে সবার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলেও আলোর চোখ দুটো ছলছল করছে। অজানা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই এতিম মানুষটাকে সে কিভাবে সুখে রাখবে? কি করলে লোকটার সব কষ্ট মুছে যাবে? সে কি আদৌ পারবে এই মানুষটার সকল কষ্ট লাঘব করতে, নাকি দিন শেষে নিজেই কষ্টের কারণ হবে? যেমনটা এই 1 বছরে হয়েছে। সে কোমায় থাকলেও ব্রেন সজাগ ছিল। লোকটার প্রতিটি কথা শুনতে পেয়েছে। সান্নায় দেখেও সব কষ্ট, ছটফটানি, আর্তনাদ সব কিছু টের পেয়েছে। আর এই 1 বছর 6 মাসের মধ্যে এটাও বুঝতে পেরেছে এই পচাসারটা আগের মতো নেই। এখন এই লোকটাও তাকে চায়। আলো খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে রুমে এলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাতি নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় এসে চুপটি করে বসে থাকলো। আর চোখে উবুর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে থাকা স্বামীর দিকে তাকায়। আগে লোকটা হাসপাতালে তার বুকে মাথা রেখে শুয়ে থাকতো, অথচ আজ একা একা ঘুমাচ্ছে। কি নিষ্ঠুর মানুষ। শুনুন। মেয়েটার ডাকে আধা চোখ না মেলে ধীর কণ্ঠে বলল। জি বলুন। সোজা হন। কেন? আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। সরি ম্যাম, আমার বুক সরকারি নয়। আলো বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল। তাহলে কি আমি এতদিন সরকারি ছিলাম? সরকারি নও, আমার ব্যক্তিগত সুখ। আপনি কখনো ভালো হবেন না, যান, আপনার কাছে থাকবো না। একথা বলে আলো বিছানায় থেকে নেমে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এই বদমাশ লোকটার ঘাট তেরামি করার স্বভাব আর শুধরাবে না। চোখ বুজে কিছুক্ষণ শুয়ে থাকার পর অনুভব করল সে হাওয়ায় ভাসছে। আলো চমকে উঠে চট করে তাকিয়ে দেখে সে স্যারের কোলে। আধার বিছানায় সাবধানে আলোকে শুয়ে দিয়ে ঝুঁকে এসে কপালের মাঝে ভালোবাসার পরশ এঁকে দিল। পরপর গালে, দু চোখে, নাকে, থুতনিতেও ঠোঁটেও চুমু খেল। আলো লাজুক হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল। আমার থেকেও এখন আপনার ঠোঁট বেশি বেয়াদব হয়ে গেছে। আধার ঠোঁটের নিচে থাকা তিলটার উপর চুমু খেয়ে বলল। কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। আলো সরু চোখে তাকায়। আধার কিছু না বলে অর্ধাঙ্গিনীর নরম বুকের মাঝে মুখ গুজে শুয়ে পড়ল। আলো দুহাতে মাথার চুলে বিলি কেটে দিতে লাগলো এবং একসময় বলল। কাল আপনার সাথে বাড়ি ফিরতে চাই। আধার বাধ্য ছেলের মতো বলল। ঠিক আছে। আলো জোরে শ্বাস ফেলে ধীর কণ্ঠে জানতে চাইল। আপনি কি এখনো এসব দায়িত্ব থেকে করছেন? আধার মুখ তুলে জিজ্ঞেস করলো। কি মনে হয় তোমার? জানি। আধার এগিয়ে এসে মেয়েটার চোখে চোখ রেখে শান্ত গলায় বলল। আমি যা কিছু করছি সবটাই আমার মন থেকে। আলো মনে মনে হাসলো, তবে মুখে বলল। না। ও, আপনার মনও আছে? জানতাম না তো। আধার পাশে ঘুরে আলোকে নিজের বুকের উপর নিয়ে ফিসফিসিয়ে বলল। সময় হোক, আমার কি কি আছে আর নেই সবকিছু প্রমাণ করে দেব।
এখন ভদ্র মেয়ের মতো ঘুমাও। আলো আর ভদ্র, সে তো সুযোগ বুঝে স্যারের কালো কুচকুচে কিউট ছোট্ট আঙুরের ওপর চিমটি কাটলো। কতদিন হয়ে গেল স্যারকে জ্বালানো হয় না। আধার চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল। আবার? আলো মুহূর্তে খিলখিল করে হেসে উঠল। এতদিন পর আবারও মেয়েটাকে হাসতে দেখে আধার ঠোঁট কামড়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো। সে এই হাসিটা দেখার জন্য যে ভেতরে ভেতরে কতটা ছটফট করেছে সেটা মুখে বলে বোঝাতে পারবে না। কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, এইগুলো গোপনেই সুন্দর। পরের দিন সকালে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আধার আলো বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। 3-4 ঘন্টার পথ জার্নি করে অবশেষে এসে পৌঁছালো। আলো গাড়ি থেকে নেমেই ভেতরে ছুটে গেল। আধার মেয়েটাকে সাবধানে যেতে বলে। সে লাগেজ নিয়ে ভেতরে যেতে শুরু করলো। দাদা যান। সোবান খান ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন আর নিউজ পেপার পড়ছিলেন। তখন আচমকা চিৎকার শুরু, হকচকিয়ে উঠলেন। ফলস্বরূপ হাত থেকে চায়ের কাপ ফ্লোরে পড়ে গিয়ে ভেঙে গেল। সেদিকে নজর না দিয়ে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। নাতবউকে সুস্থ শরীরে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে ওঠে। তিনি তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই আলো ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল। কেমন আছো দাদা যান? আমি তোমাকে খুব খুব মিস করেছি। সোবান খান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। তোমাকে ছেড়ে ভালোই ছিলাম না, কিন্তু এখন তোমাকে পেয়ে অনেক ভালো আছি। আর আমিও তোমাকে খুব মিস করেছি। আলো চোখ দুটো টলবল করলেও সে গাল ভরে হাসল। তাহমিনা খানকে দেখে কাছে এগিয়ে গিয়ে বলল। কেমন আছেন মা? তাহমিনা খান গম্ভীর মুখে বললেন। ভালো ছিলাম, কিন্তু এখন কতটা ভালো থাকবো জানা নেই। বাড়িতে পা রাখতে না রাখতেই তো অঘটন ঘটিয়ে দিলে। আলোর খারাপ লাগলো, সে মুখে প্রকাশ করলো না, কিন্তু তাহমিনা খানের কথাগুলো ঠিক হজম করতে পারল না। আধার সে কিছু না বলে রান্নাঘর থেকে অনেকগুলো চায়ের কাপ নিয়ে এসে ফ্লোরের মাঝে আছাড় মারল। তারপর শান্ত গলায় বলল। নিন, আমিও অঘটন ঘটিয়ে দিলাম। তাহমিনা খান রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেলেন। সোবান খান স্বাভাবিক থাকলেও আলো বড় বড় চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। কতগুলো কাপ এক নিমেষেই ভেঙে ফেলল। আলো দাদাজানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। তোমার নাতির এত রাগ হলো কবে থেকে? তুমি যাবে থেকে কমায় গেছো ঠিক তবে থেকে। আর এটা তো কিছুই না। এই বাড়ির অর্ধেক জিনিস তোমার স্বামীর হাতে ইন্তেকাল করেছে, আবার নিজেই সব কিছু কিনে এনেছে। কবে না জানি এগুলোর মতো আমাকেও তুলে আছাড় মারে। তোমাকে কিছু করলে আমি ওকে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আসবো, ঠিক আছে? দাদাজানের কথা শুনে আলো শব্দ করে হেসে উঠে বলল। ঠিক আছে। আধার অনেক আগে রুমে চলে এসেছে আর এসে ঝুড়ি থেকে টুনাটুনিকে রুমের ভেতর ছেড়ে দিল। আসার সময় রহমান বাড়ি থেকে নিয়ে এসেছে। আধার নিজেই লাগেজ খুলে আলোর সবকিছু আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিল। তারপর টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গেল। আজ আর ভার্সিটিতে যাওয়া হলো না, আগামীল থেকে না হয় যাবে। লম্বা শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে আলো বিছানার উপর সব পুতুলগুলো নিয়ে বসেছে। এইগুলো সব আমার জন্য? স্বামীর কথা শুনে আলো চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। এইগুলো তার সব পছন্দের জিনিস, বিশেষ করে আকাশি রঙা ইয়া বড় পুতুলটা তার খুব মনে ধরেছে। এই পুতুলটা মনে হয় তার সমান, কিন্তু বাদরটা দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করলো। এটা কেন নিয়েছেন? তোমার মতো আরেকজনকে পেয়ে বুঝি খুশি হওনি? আলো বিরক্তিতে বাদর ছুঁড়ে মারল স্যারের দিকে, তারপর বলল। নিন আপনার আরেকটা বউকে, আজ থেকে ওটার সাথে সংসার করবেন। আদার ঠোঁট কামড়ে হেসে বলল। ছোট বউকে নয়, আমার বড় বউকে প্রয়োজন। আলো কিছু না বলে পান্ডা ডোরেমনকে কাবার্ডের ওপর রেখে দিল আর বড় পুতুলটা বিছানায় রেখেছে। এটা দেখে আদার কপাল কুচকে জিজ্ঞেস করলো। এখন কি তুমি পুতুল নিয়ে থাকবে? তো কি পুতুলটা খাওয়ার জন্য নিয়েছেন? একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে টেস্ট কেমন সেটাও জানা হয়ে যাবে। আলোর রাগে দাঁতে দাঁত পিষল। মেয়েটার রাগান্বিত চেহারা দেখে আধার মনে মনে হাসল। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল। এমনিতেই তুমি সবসময় আকাশি রঙা জিনিসই ব্যবহার করো, সো পুতুলটা কাছে না রাখতেও চলবে। লোকটার কথার মানে বুঝতে পেরে লজ্জে আলোর গাল রক্তিম হয়ে উঠল। সে মুহূর্তেই চেঁচিয়ে উঠে বলল। আপনার মতো অসভ্য পুরুষ আর দুটো দেখিনি। আধার কিছু না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। আর আলোর আগে গজগজ করতে করতে আলমারি খুলতে একটা ঝটকা খেল।
একই সাথে তার মুখ অটোমেটিক হা হয়ে গেল। সে অবিশ্বাস চোখে তাকিয়ে থেকে কয়েকবার নিজের চোখ কচলিয়ে আবার তাকায়। এত এত আকাশি রঙা ড্রেস শাড়ি দেখে মাথা হ্যাং হয়ে যায় আলোর। তবে সে ভীষণ খুশি হয়েছে। মনে মনে অসভ্য লোকটার পছন্দের প্রশংসা করে সে বেছে বেছে একটা জর্জেট শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সবে ড্রয়িং রুমে প্রবেশ করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎই তার পাজোড়া স্লথ হয়ে গেল। সে উষ্ঠা খেয়ে পড়তে পড়তেও নিজেকে সামলিয়ে নিয়ে হা করে তাকিয়ে রইল এই শাড়ি পরিহিত রমণীর পানে। আলো এক হাতে কুচি ঠিক করতে করতে সিঁড়ি বেয়ে নামছে। সামনে রাতকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, কেমন আছেন ভাইয়া? রাত যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, তুমি তুমি খুব সুন্দর বোম্বাই মরিচ, খুব সুন্দর। আলো কিছু বলতে যাবে তখনই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে চমকে উঠল। চট করে পাশে তাকিয়ে দেখে আধার চুপচাপ দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে কফির মগ গড়াগড়ি খাচ্ছে। আলো হন্তদন্ত হয়ে কাছে এগিয়ে এলে আধার ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো থমথমে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে নিজেও দোতলায় উঠে গেল। রুমের ভেতরে আসতে আলো স্তব্ধ হয়ে গেল। আধার আলমারি থেকে সব আকাশি রঙা শাড়ি বের করে ফ্লোরে ছুঁড়ে মারছে। তারপর আশেপাশে তাকিয়ে লাইটার খুঁজে বের করে আগুন জ্বালাতেই আলো ছুটে এসে অস্থির গলায় বলল, না না না, প্লিজ এমন করবেন না। শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে, আপনি সেগুলো এভাবে জ্বালাতে পারেন না। আধারের চোখ মুখ লাল হয়ে গেছে। সে মেয়েটা চল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে কি আগে কিভাবে চলতে বলেছিলাম? আলো ছটফটি উঠে বলল, ভুলে গেছিলাম, সরি। আদর আরও কিছু বলতে চেয়েও মেয়েটা চোখের পানি দেখে আর বলতে পারল না। চল ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শুনতে পেল, আমি তো আপনার জন্য নিজেকে একটু সাজিয়েছিলাম, ভেবেছিলাম আপনি খুশি হবেন, কিন্তু আমি ভুল ছিলাম। আপনার কথা অমান্য করার জন্য সরি। আসলে আমি এতগুলো উপহার পেয়ে খুশির ঠেলায় ভুলেই গেছিলাম আপনি আমার শাড়ি পরা পছন্দ করেন না। অহেতুক আপনাকে রাগিয়ে দিলাম, তার জন্য খুব সরি। আলো কথাগুলো বলে চোখের পানি মুছে ফ্লোর থেকে শাড়িগুলো তুলে আলমারিতে গুছিয়ে রেখে দিল। সামনে ফিরতেই তাকে আলমারির সাথে চেপে ধরল আধার। তারপর তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করে বলল, তোমাকে শাড়ি নিয়ে দিয়েছি শুধুমাত্র আমার সামনে পরে থাকার জন্য। দিনে শাড়ি না পরে রাতে পরবে এবং আমার জন্য নিজেকে সাজাবে। আমি এসে দেখবো, শুধু আমিই দেখবো তোমাকে। আলো কিছু না বলে অভিমানে মুখ ফিরিয়ে নিল। আধার ঝুঁকিয়ে সে গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর না কেউ আজে বাজে নজরে দেখুক। আমি যা করছি সবটা তোমার ভালোর জন্যই। আমি একজন পুরুষ, তাই অন্য পুরুষের নজর বা চাহিদা বুঝতে পারি। তুমি প্লিজ রাতের সামনে যেও না। ও আমার ভাই হলেও ভালো ছেলে নয়, প্লে বয় একটা। ওর গার্লফ্রেন্ডের অভাব নেই, আর না রুম ডেটে আপত্তি আছে। আশা করছি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তবুও যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে আসবো, কারণ তোমাকে নিয়ে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আলো সব কিছু বুঝতে পারলেও এ সময় এসব নিয়ে ভাবার সময় পেল না, কারণ লোকটার হাতের ও ঠোঁটের স্পর্শে তার শরীর থরথর করে কাঁপছে। আলো শুকনো ঢোক গিলে দু হাতে স্বামীকে ঠেলে সরাতে চাইল, কিন্তু মানুষটা উল্টো তাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় গেল। আলো কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ থরজোড়া মানুষটার দখলে। আলো এক মুহূর্তের জন্য ভেবেই নিল আজ আর নিজেকে বাঁচাতে পারবে না। তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে আধা শুধু চুমু খেয়ে শান্ত গলায় বলল, তুমি পুরোপুরি সুস্থ হওনি। সারাক্ষণ ব্যাগের মতো না লাফিয়ে এখন চুপচাপ রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। এ কথা বলে আধার চলে গেল। আর আলো লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে বালিশের মধ্যে মুখ লুকিয়ে রাখলো। আজকাল মানুষটা একটু বেশি পাজি হয়ে যাচ্ছে। আধার খাবার নিয়ে এসে নিজ হাতে আলোকে খাইয়ে দিতে লাগলো এবং নিজেও একই প্লেট থেকে খেতে থাকলো। আলো খাবার চিবোতে চিবোতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল স্বামীর মুখের দিকে। ইস, তাদের জীবন থেকে কতগুলো দিন চলে গেল, সাথে 3 জন কাছের মানুষকেও হারিয়ে ফেলল। এসব ভাবতে ভাবতে আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আধার চমকে উঠে চোখের পানি মুছে দিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করলো, শরীর খারাপ করছে? মাথা ব্যথা করছে? ডক্টর ডাকবো? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, শরীর ঠিক থাকলেও যে আমার মনটা ঠিক নেই স্যার। আমার প্রিয় মানুষদের, আমার প্রিয়জনদের খুব মনে পড়ছে। তাদের সাথে এমনটা না হলেও পারতো। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে ওই কষ্টটা অনুভব করতে পারছে, কারণ সে তো নিজের পুরো পরিবারকেই হারিয়ে ফেলেছে। এ মেয়েটা না হয় নিজের মনে দুঃখ কষ্ট তাকে বলছে, কিন্তু সে কিভাবে তার অসহনীয় যন্ত্রণার কথাগুলো বলবে, যেগুলো তাকে প্রতিনিয়ত একটু একটু করে তিলে তিলে শেষ করছে, যার জন্য সেই মেয়েটাকেও প্রথমে ইগনোর করেছে।
হৃদয়টা ভালোবেসে ফেললেও সে কখনো স্বীকার করেনি, এমনকি নিজের অবাধ্য অনুভূতি থেকে পালিয়ে বেরিয়েছে। কিন্তু যখন মেয়েটাকে হারাতে বসেছে, তখনই নিজের ভুল বুঝতে পেরেছে, আর এতে সে নিজের উপরই ভীষণ রেগে আছে। শুরুতে যদি অতীত না ভেবে মেয়েটাকে একটু আপন করে নিত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। ভালোবাসবো না করতে করতে ঠিকই তো ভালোবেসে ফেললো। কিন্তু সে কি করত? চাইলেও কি আর অতীত ভোলা যায়? অজানা কারণে তার মনের মধ্যে একটা ভয় কাজ করত, প্রিয় মানুষকে হারানোর ভয়। অথচ সে না ভালোবেসেও এই জঘন্য অনুভূতি তাকে অনুভব করতে হয়েছে। তাহলে এখন থেকে না হয় সে ভালোবেসেই কষ্ট সহ্য করবে, তারপর যা হবার হোক। তবুও সে আর নিজের অনুভূতি থেকে পালাবে না, কারণ দিন শেষে এই পাগল মেয়েটার কাছেই তার সুখ, একটু শান্তি, হয়তো বেশি। আধার শান্ত চোখে আলোর মলিন চেহারার দিকে তাকিয়ে জানতে চাইল, এই আমিটার কাছে থাকতে কোনো রকম সমস্যা নেই তো তোমার? লিসেন, আমি আগের মতো নেই, একটু আধটু পরিবর্তন হয়েছি, আর তোমাকে কিন্তু এখন থেকে আমাকে সহ্য করতে হবে। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার আদর নিতে তোমার কোনো অসুবিধা আছে? আলো মাথা নিচু করে লাজুক হেসে রিন্ডি নিয়ে বলল। আধার এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, তাহলে গতকাল গাড়িতে জ্ঞান হারালে কেন? আমি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে আজ তো চিবিয়ে খেয়ে ফেলবো? আপনার হঠাৎ এই আমিষ রূপটা ঠিক হজম হয়নি, তাই ওই আর কি। আধার হতাশ কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, ঠিক আছে ম্যাডাম, বাইরে থাকাকালীন না হয় আপনার কাছে নিরামিষ স্যারি হয়ে থাকবো, আর বাড়িতে শুধুই তোমার ব্যক্তিগত পুরুষ। সপ্তাহখানেক পর আজ ভার্সিটিতে পা রেখেছে আলো। মানুষটা তাকে এখনই আসতে দিতে চায়নি, বাড়িতে আরও কিছুদিন রেস্ট নিতে বলেছিল, কিন্তু সে শোনেনি বারণ, না জানিয়েই একা একা চলে এসেছে। কারণ বন্ধু মহলের জন্য তার মনটা ছটফট করছে। ইস, কতদিন হয়ে গেল কাউকে দেখে না, কথা বলা না, আড্ডা দেয় না, হাসি মজাও করে না। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গিয়েছে, নাকি বড্ড অভিমান করে আছে? জানা নেই আলোর, তবে তার খুব কষ্ট হচ্ছে, কারণ সে একই ক্লাসে আছে, তার বন্ধু মহলেরা এগিয়ে গেছে। এভাবে হুট করে তার জীবন থেকে 1.5 বছর না গেলেও পারত। আলো আড়ালে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগ চেপে ধরে এগিয়ে যেতে লাগলো। এই ভার্সিটিতে তার কত কত পুরনো স্মৃতি রয়েছে, অথচ আজ সব কিছু কেমন যেন নতুন নতুন লাগছে। চেনা জিনিসও অচেনা হয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর পাজোড়া স্লথ হয়ে যায়। ওই তো তার প্রিয় মানুষজন, সবাই একসাথে বসে থেকে কিছু একটা নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। আলো দূর থেকে অপলক নয়নে সবাইকে দেখে নিল, তারপর আস্তে ধীরে কাছে এগিয়ে এলো। এতদিন 1 মাস পর বান্ধবীকে দেখে সবার মুখের হাসি গায়েব হয়ে গেল। মুহূর্তে সকলের মাঝে পিনপতন নীরবতা ছেয়ে যায়। আলো ইতিউতি তাকাতে তাকাতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? শালক তার ছেলে সুরে বলল, এত মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো স্বার্থপর বেইমান মেয়ে দেখিনি। আলোর কান্না পেলেও সে নিজেকে সামলে নিয়ে তামান্নার দিকে তাকায়। তামান্না মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এসেছিস কেন? তোর স্বামীর কাছে যা, আর বিদেশেই থাক। আমরা কে হই তোর? কেউ না। আর না তুই আমাদের কেউ হোস। তুই যেমন বিদেশের মাটিতে পা রাখতে না রাখতেই ভুলে গেছিস আমাদের, আমরাও ঠিক তেমন ভুলে গেছি তোকে। তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয়। আসলে আমি এতদিন আলোকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে ফারা বলে উঠল, হয়েছে, থাক, তোকে এখন আর অজুহাত দিতে হবে না। আমাদের কাছে এত ফাও টাইম নেই যে তোর বাহানা শুনবো। আমরা অনেক আগেই তোকে ভুলে গেছি। এখন তুই থাক তোর মনে, আর আমাদেরকে থাকতে দে আমাদের মনে। এই চল। কথাগুলো বলে ফারা সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্জার ঘাড় ঘুরিয়ে পেছনে একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ওদেরকে এইভাবে পড়না করে দিলেও পারতিস। আলোর এক চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, আমি তোদেরকে পর করে দেইনি, পরিস্থিতি আমাকে তোদের থেকে পর করে দিয়েছে। আমি কখনোই ভুলে যাইনি তোদেরকে, কখনোই যাইনি। আমি স্বার্থপর বেইমান নই রে, একটুও নই। এক হাতে মাথা চেপে ধরে বেঞ্চের উপর ধপ করে বসে পড়ল আলো। বড্ড ব্যথা করছে। আজকাল বেশি মানসিক চাপ নিতে পারে না, একটুতেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটার জন্য নিয়মিত ওষুধও খাচ্ছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এর মধ্যে অতিরিক্ত টেনশন কিংবা মানসিক চাপ না নিতে। তার জন্যই সে এতদিন ভার্সিটিতে আসেনি। সে সবাইকে অনেকবার কল SMS দিয়েছিল, কিন্তু কেউ রিসিভ করেনি।
এমনকি সামান্য SMS পর্যন্ত সিন করার প্রয়োজন মনে করেনি। এসব ভেবে হাসলো আলো। তার পরিবার সবার কথা ভেবে কিছু জানায়নি, অথচ আজ তার এত বছরের বন্ধুত্ব এক মুহূর্তেই শেষ হয়ে গেল। আলো কিছুক্ষণ একা বসে থেকে পানি খেয়ে উঠে চলে গেল। তার ইয়ার লস হয়েছে, ফলস্বরূপ আগের বসেই রয়ে গেছে। তুমি এখানে? আল্লো অন্যমনস্ক হয়ে ফাঁকা করিডোর দিয়ে হাঁটছিল। এই সময় তার ক্লাস থাকলেও একা এতিমের মতো ক্লাসে যেতে ইচ্ছে করছে না। এই নতুন ক্লাসে পরিচিত নেই তার, আর না কাউকে চেনে, তাই সে একা একাই ঘুরছে। তখন খুব চেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে মুখ তুলে সামনে তাকায়। তার থেকে কিছুটা দূরে আধার স্যার কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আলো হঠাৎই রেগে যায়। সে অদূরে পানির বোতল ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলে উঠল, আমি কোথায় আসবো নাকি আসবো না সেটার জন্য এখন আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি আপনার থেকে অনুমতি নিতে হবে? আধার কিছুক্ষণ চুপ থেকে এগিয়ে এসে দুহাতে রাজলায় আলোর চেহারা ধরে শান্ত গলায় বলল, আমি কখনোই তোমাকে বন্দি জীবন দিতে চাইনি, আর না ভবিষ্যতে দেব। তুমি আগে যেমন মুক্ত পাখি ছিলে এখনো তাই রয়েছো, শুধু তোমার জীবনের সাথে এখন এই আমিটা জড়িয়ে গেছি। তুমি চাও বা না চাও, এই পুরো তুমিটার খেয়াল রাখার দায়িত্ব আমার। আর সেখানে শুধু একবার কেন, আমি 1000 বার কৈফিয়ত চাইব। প্রত্যুত্তরে আলো কিছু বলল না, শুধু স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে রাখল। আদার এক হাতে আলিঙ্গন করে অন্য হাতে মাথা বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছি। একটু থেমে পুনরায় বলল, সরি, আসলে আমি এমন রিয়াক্ট করতে চাইনি। আদার ঝুঁকে কপালের মাঝে ঠোঁট শুয়ে ফিসফিসিয়ে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল, অথচ তার চোখ দুটো টলমল করছে। আদার হয়তো মেয়েটার চোখের ভাষা বুঝতে পারল, তাই তো সে কথা ঘোরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলল, এখানে এসেছো ভালো কথা, তাহলে ক্লাস না করে টই টই করে ঘুরছো কেন? লিসেন মিস কালো, ক্লাস ফাঁকি দিলে সোজা পরীক্ষায় ফেল করিয়ে দেব। তখন বসে বসে থেকে বাদাম খেও আর আফসোস কইরো। অন্য সময় হলে আলো এটা নিয়ে ঝগড়া শুরু করত, কিন্তু এখন আর কিছু ভালো লাগছে না। তাই সে কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি ক্লাসে যাচ্ছি। আপনাকে কষ্ট করে আর ফেল করাতে হবে না। আদার ঠোঁট কামড়ে হেসে বলল। দ্যাটস লাইক এ গুড গার্ল। আলো মলিন হেসে পেছনে ঘুরে চলে গেল ক্লাসরুমের দিকে, আর আধার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেও চলে গেল একটা ক্লাসের দিকে। স্টপ গাইজ। শালক, তামান্না, ফারহান, ঈর্ষর ও মারুফ ক্লাস শেষ করে একসাথে সিঁড়ি বেয়ে নামছিল। তখন পিছন থেকে স্যারের গম্ভীর কণ্ঠস্বর শুনে সবাই থেমে যায় এবং ঘুরে দাঁড়ায়। তামান্না শান্ত গলায় বলল, জি স্যার, কিছু বলবেন? আধার দুহাত প্যান্টের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে ধীর কণ্ঠে বলল, তোমরা আলোকে ভুল বুঝছো, তোমাদের ধারণারও বাইরে তার সাথে কি ঘটেছিল। স্যারের কথা শুনে সবার কপাল কুঁচকে যায়। শালক তার ছেলের হাসি দিয়ে বলল, স্যার, আপনি হয়তো আসল ঘটনা জানেন না, তাই এমন কথা বলছেন। ওই স্বার্থপর মেয়ে তার বিদেশি স্বামীর কাছে গিয়ে আমাদেরকে ভুলে গেছে। সামান্য একটা ফোন কলও দেয়নি। আমরা কতটা ছটফট করেছি জানেন? ওর পরিবারকে কল দেওয়ার পর এসব জানতে পারি। আমরা যেতে চেয়েছিলাম ওর বাড়িতে, কিন্তু যখন জানলাম ও দেশেই নেই, তখন আর যাইনি। শুধু শুধু ওর পরিবারকে হয়রানি করে কি লাভ? তোমাদের এটা সত্যি মনে হয় আলো এমনটা করবে, অন্তত তোমাদের সাথে? পাশ থেকে ফারা বলল, মনে হয় না স্যার, কিন্তু ও নিজেই এমনটা মনে করাতে আমাদেরকে বাধ্য করিয়েছে। দেশের বাইরে থাকাকালীন প্রতিদিন না হয় সপ্তাহে একবার করে আমাদেরকে কল দিত, কিন্তু ও সেটাও করেনি। তাহলে কেন এখন ওর কথা আমরা ভাববো, যেখানে আমাদের কথাই ও ভাবেনি? দিন শেষে স্বামীকে পেয়ে আমাদের বন্ধুত্ব ভুলে গেছে। আধার দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোমরা ভুল করছো, আই রিপিট, ভুল করছো। আলো কখনোই তোমাদেরকে ভুলেনি, শুধু পরিস্থিতিটা খারাপ ছিল। আর তোমরা যেটা জানো সেটা সম্পূর্ণই ভুল। মেয়েটা কখনোই দেশের বাইরে যায়নি, সে এই দেশেই ছিল। স্যারের কথা শুনে সবাই চমকে উঠল। মারুফ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, ও যদি এখানে থাকতো তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখেনি কেন? আর ওর পরিবার কেন মিথ্যে বলল? তোমাদের কথা ভেবে সত্যি কথা বলিনি, আর এটাই ভুল হয়েছে ওনাদের। শুরু থেকে যদি তোমরা আসল কথা জানতে তাহলে হয়তো এখন এমন ভুল বুঝতে না। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। আমি জাস্ট এটা বলতে এসেছি, তোমাদের বান্ধবী 1 বছর কোমায় ছিল এবং 6 মাস রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি ছিল। এই তো কিছুদিন আগেই বাড়িতে ফিরেছে। তোমাদের জন্য আরেকটা নিউজ রয়েছে, আলোর ভাই রোহিত ও তার ওয়াইফ মেঘলা আর এই দুনিয়ায় নেই। 1.5 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তোমাদের বান্ধবী সোজা কোমায় যায়।
তোমরা ঠিকই বলেছো, মেয়েটা খুব স্বার্থপর। না হলে কি সবাইকে ছেড়ে একা হাসপাতালে বেডে দিনের পর দিন জীবন্ত লাশের মতো থাকতে পারতো? স্যারের বলা কথাগুলো শুনে পাঁচজনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার অবিশ্বাস চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। একটু আগের বলা বাক্যগুলো ঠিক হজম করতে পারছে না। তারা এটা কল্পনাও করতে পারেনি মেয়েটি এতদিন কোমায় ছিল, অথচ তারা ভুল বুঝে কত কিছুই না বলেছে। তামান্না তো মুখ চেপে ধরে নীরবে কেঁদে দিয়েছে। সবার চোখেই অশ্রু টলমল করছে, কারণ কেউই এমনটা ভাবতে পারেনি। নির্ঝর কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে জিজ্ঞেস করলো। কিন্তু আপনি এত কিছু কিভাবে জানলেন? আধার পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে যেতে বলে উঠল। আমি ওর হাজবেন্ড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। আলো ক্লাস শেষে বাগানে বসে থেকে বই পড়ছিল। তখন খেয়াল করলো তার বন্ধু মহলের সবাই এসে পাশে বসেছে। তবুও সে কিছু বলল না, চুপচাপ বই পড়তে থাকলো। আলো, তামান্নার ডাকে আলো সাড়া দিল। বলুন সিনিয়র আপু। তামান্না শালুক ফাড়া কিছু না বলে হঠাৎই মেয়েটাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। এতে আলো হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। মারুফ ধরা গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি এমন কিছু ঘটে যাবে। তবু আমাদের ব্যবহারের জন্য সরি, খুব সরি। আলো ফিচেল হেসে বলল, একজন স্বার্থপর বেঈমান মেয়ের কাছে সরি চাইতে হবে না, নয়তো দেখা যাবে সে আবারও আপনাদেরকে ভুলে গিয়েছে। শালুক শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, সরি, আমি খুব সরি। হুট করে আমাদের এই দূরত্ব মানতে পারিনি। তোর উপর ভীষণ অভিমান হয়েছিল, তাই তখন রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। তুই তো জানিস আমি বুঝি কম আর চিল্লাই বেশি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে ভুল বুঝবো না, কখনোই না। আলো চোখের পানি মুছে হেসে বলল, ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন 3 মোটকি ছাড় আমাকে, নয়তো তোদের চাপে আবারও কোমায় চলে যাব। তিনজন ছেড়ে দিল আলোকে। ফারা চোখ মুখ মুছে অভিমানী কণ্ঠে বলল, আধার স্যার যে তোর স্বামী হয় সেটা আমাদেরকে বলিসনি কেন? আলো মাথা চুলকিয়ে হাসার চেষ্টা করলো। সে আগেই বুঝতে পেরেছে ওই লোকটাই সবকিছু বলে দিয়েছে, কিন্তু এটাও যে বলেছে সেটা বুঝতে পারেনি। সে কিছুক্ষণ চুপ থেকে সবটা বুঝিয়ে বলল। সবকিছু শুনে নির্ঝর আফসোসের সুরে বলল, দিন শেষে কিনা তোর কপালে ওই নিরামিষ বদমাইশ স্যারটাই জুটলো। নিশ্চয়ই বাড়িতেও তোর পায়ের সাথে পা মিলিয়ে ঝগড়া করে। আজ তো একটা নিম পাতা, রসের মতো খাট্টাস লোক। তুই এইটাকে সহ্য করিস কিভাবে? আমি তোর জায়গায় থাকলে নির্ঘাত পাগল থানায় ভর্তি হয়ে যেতাম। আলো শব্দ করে হেসে উঠে বলল, ওই লোকটা যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। বুনো ওল নয়, বল করলা নিমপাতার রস, সাথে মাছ মাংস ছাড়া নিরামিষ তরকারি। আলো তামান্নার পিঠে চাটি মেরে গম্ভীর কণ্ঠে বলল, একদম আমার স্বামীকে নিয়ে মজা করবি না, নয়তো ওনাকে বলে পরীক্ষায় ফেল করিয়ে দিব তোদেরকে। দেখা যাবে তোকেই ফেল করে দিয়ে বসে আছে তোর ব্যক্তিগত পচা স্যার। আলো হেসে আনমনে বলে উঠল, উনি পচা নয়, খুব খুব ভালো, আর আমার বেস্ট স্যার। বেস্ট হাজব্যান্ড। অনেকদিন পর আজ সবার সাথে একটু আড্ডা দিয়ে বাড়িতে ফিরে এসেছে আলো। গোসল করে নামাজ পড়ে নিচে নেমে এলো। বাইরে থেকে খেয়ে আসায় খিদে নেই তার, শুধু 1 মগ কফি বানিয়ে নিল। দাদাজানের সাথে দেখা করে এসে দোতলায় ওঠার সময় তাহমিনা খান এসে বলে উঠলেন, আজ সন্ধ্যায় তিথিকে পাত্রপক্ষ দেখতে আসবে। সব রান্নার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, আশা করছি পালন করবে। আলো পেছনে ফিরে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি সবকিছু দেখে নিব। তাহমিনা খান আর কিছু না বলে চলে গেলেন। রাত সকালেই বোন আনতে গিয়েছে। সে আপাতত একটা কোম্পানিতে জব করছে, তবে বেতন দিয়ে তার হচ্ছে না। আগের হাত খরচের কাছে এই সামান্য বেতন তার কাছে কিছুই না। তবুও বড় ভাইয়ের থেকে আর একটা টাকাও নেয়নি। এখন থেকে নিজের খরচ নিজেই চালাবে। হাজার কষ্ট হলে আর কখনো বড় ভাইয়ের কাছে হাত পাতবে না। আলো বিকেল থেকেই রান্নার কাজে নেমে পড়েছে। তাকে সাহায্য করছে শেফালি চাচি। এতগুলো রান্না করার সময় কয়েকবার ছ্যাঁকা খেয়েছে, আবার গরম তেলও ছিটকে পড়েছে। তবুও মেয়েটা মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে, কারণ সংসারে এমন হবেই। সন্ধ্যার দিকে সবকিছু কমপ্লিট করে নিজের রুমে যায় আলো। এতক্ষণ রান্নাঘরে থাকার ফলে ঘেমে একাকার হয়ে গেছে। মাথায় থেকে পেঁচিয়ে রাখা ওড়না খুলে জামা কাপড় নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। গোসল না করলে আর সে শান্তি পাবে না। অন্যদিকে সবে ফিরেছে আধার। দোতলায় ওঠার সময় রান্নাঘরে একবার উকি দিয়েছে। মেয়েটাকে দেখতে না পেয়ে সোজা রুমে চলে এলো। ব্যাগ কোট রেখে হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এখানেও আলোকে দেখতে না পেয়ে
ভাবলো হয়তো দাদাজানের কাছে আছে, তাই সে টি শার্ট ট্রাউজার নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে যায়। আলো নিজের মতো করে শাওয়ার নিয়ে চেঞ্জ করে তোয়ালে নিয়ে মাথার চুল পেঁচিয়ে পেছনে ফিরতেই 404 ভোল্টের ঝটকা খেল। কৌটার ভেতর থেকে চক্ষুদায় বেরিয়ে আসার উপক্রম তার। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে কাপা কাপা গলায় বলল, আপনি আপনি কখন এলেন আর এখানে কি? আধার দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বুজে নিজেকে সামলিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, ওয়াশরুমের দরজা খুলে যদি শাওয়ার নাও তাহলে এতে আমার কি দোষ? তাই বলে এইভাবে দাঁড়িয়ে থাকবেন? তো কি তোমার সাথে শাওয়ার নিতাম? অসভ্য লোক কোথাকার। আধার বৃদ্ধা আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে বিড়বিড় করল, অসভ্য যদি হতাম তাহলে এতক্ষণ নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে পারতে না? আলো শুনতে না পেয়ে জিজ্ঞেস করল, কি বলছেন বিড়বিড় করে? আধার সোজা হয়ে নিচ থেকে টি শার্ট ট্রাউজার তুলে নিয়ে বলল, নাথিং। তুমি একবার আমাকে গোসল করতে দেখেছিলে আর আজ আমি দেখলাম। হিসাব বরাবর মিসেস খান। আলোর শরীরটা জ্বলে উঠল। সে রাগে লজ্জায় গজগজ করতে করতে বেরিয়ে আসার সময় শুনতে পেল, নেক্সট টাইম যদি এমন ভুল করো তাহলে তোমাকে সাগরে নিয়ে গিয়ে বানিয়ে দেবো মিস কালো। আলো চট করে পেছনে ফিরে মাথার তোয়ালে খুলে লোকটার মুখের উপর ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনিও যদি আবার এমন করেন তাহলে আপনার ওই সুন্দর চোখ দুটো তুলে নিব আমি। আধার কিছু না বলে হ্যাসকা টানে আলোকে নিজের কাছে নিয়ে এসে দরজার সাথে চেপে ধরল এবং কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, আজ শুধু দেখেছি, পরের বার এমনটা নাও করতে পারি, তাই আগে থেকেই সাবধান করে দিলাম। বাই দ্য ওয়ে, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাঙ্কস জান। বলে এই রক্তিম গালে দুটো চুমু খেলো। আলো লজ্জায় পারছে না মাটির নিচে ঢুকে যেতে। সে কোনো মতে লোকটাকে দূরে সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে আসার সময় কার্পেটে পা লেগে ধপাস করে উল্টে পড়ল। আলো বিরক্তিতে চোখমুখ কুচকে একটা গালে দিল। সব অঘটন আজ তারই সাথে ঘটছে। ধ্যাত, আলোকে পড়ে যেতে দেখে আধা ছুটে এসে বাহু ধরে তুলে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছো? আলো মুখ সরিয়ে নিয়ে বলল, না। আধার কিছু না বলে আলোকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয়। তারপর খুব যত্নের সাথে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। এত সময়ের মধ্যে আলো ভুলেও মুখ তুলে তাকায়নি আয়নায়। আধার নিজের কাজ শেষ করে ইটবক্স থেকে মলম নিয়ে এসে আলোকে ঘুরিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল। কোমল দুহাত নিজের হাতের মাঝে নিয়ে শান্ত গলায় বলল, তোমাকে রান্না করতে মানা করেছিলাম। আলো এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে আমি। আর সংসার করতে গেলে এমনটা হবেই, আপনি চিন্তা করবেন না। আদার দুহাতে মলম লাগিয়ে দিয়ে বলল, রান্না করার সময় সতর্ক থাকবে এবং সাবধানে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আলো ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সময় অতিবাহিত হয়ে যায়। তিতিকে দেখতে পাত্রপক্ষরা চলে এসেছে। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত তাহমিনা খান। ড্রয়িং রুমে সকলে বসে আছে। সোবান খান টুকটাক কথা বলছেন। আধার রাতও মাঝে মধ্যে শুধু হু হ্যাঁ করছে। শেফালি চাচি নাস্তার প্লেটগুলো নিয়ে এসে টি টেবিলের উপর সাজিয়ে রাখেন। তাহমিনা খান আলাপ আলোচনা করার সময় খেয়াল করলেন আলো তিতিকে নিয়ে আসছে। মেয়েকে দেখে হাসি মুখে বললেন, ওই তো আমার মেয়ে আসছে। ওনার কথা শুনে সবাই দোতলায় তাকায়। তিথির পরনে বেবি পিঙ্ক রঙা জামদানি শাড়ি। ফর্সা চেহারায় তেমন কোনো আহামরি সাজ নেই। মাথায় এক হাত ঘোমটা দেওয়া। আধার আলোকে যেভাবে চলতে বলেছিল আলো ঠিক ওইভাবেই চলছে। সুতির বড় ওড়না হিজাবের মতো করে পড়ে আছে। শুধু ফর্সা চেহারা উন্মুক্ত। ভদ্রমহিলা মুগ্ধ চোখে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আলো তিথিকে নিয়ে সবার সামনে সোফায় বসিয়ে দিল। তারপর দুজনেই সুন্দর করে সালাম করল। পাত্রসহ তার ভাই, মা, বাবা ও চাচা চাচি এসেছে। সাথে ওনাদের একমাত্র মেয়েও আছে, যে কিনা ঘুরে ফিরে শুধু এ বাড়ির বড় ছেলের দিকে তাকাচ্ছে, যেটা আলো অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে। সোভান খান যখন আলোকে সবার কাছে পরিচয় করে দিল তখন অজান্তেই দুজন ব্যক্তি চমকে উঠল। আলোর অন্যদিকে খেয়াল না থাকলেও সেই মেয়েটার চেহারা দেখে বেশ মজা নিচ্ছিল। কোনো মতে হাসি চেপে রেখে দ্রুত পায়ে রান্নাঘরে এসে খিলখিল করে হেসে ওঠে। ইস, বেচারি মেয়েটার দিল টুট গিয়া। বিয়ে নিয়ে কথাবার্তার এক পর্যায়ে এসে ঠিক হলো আগামী মাসের দিন তারিখ ঠিক করা হবে। তারপর অনিমেষ তিথির বিবাহ। আলো হাসি মুখে মিষ্টি নিয়ে গিয়ে সবাইকে মিষ্টিমুখ করালো। তারপর প্লেটে করে মিষ্টি নিয়ে করিডোরে গেল। ফোন কল আসে আধার এখানে এসে কথা বলছিল। তখন পাশে কারোর অস্তিত্ব অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকাতে আলো টুপ করে মুখের ভেতর মিষ্টি পুরে দিল।
মেয়েটার এহনো কাজে আধারের চোখ দুটো বড় বড় হয়ে যায়। আলো স্যারের থমথমে চেহারা দেখে ফিক করে হেসে দেয়। সে হাসতে হাসতে চলে যাওয়ার জন্য পা বাড়াতে আধার কোমর চেপে ধরে নিজের সামনে নিয়ে এলো। আলোর মুখের হাসি গায়েব হয়ে গেল। সে ড্যাব ড্যাব করে মুখ তুলে সামনে তাকায়। আধার মাথা নিচু করে আলোর মুখের সামনে মুখ নিয়ে সে ইশারায় মিষ্টি নিতে বলল। অন্যদিকে ফোনের অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি হ্যালো হ্যালো করেই যাচ্ছে। আলো উপায় না পেয়ে মুখ বাড়িয়ে এক বাইটে অর্ধেক মিষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর আধার আনমনে হেসে ঠোঁট মুছে অর্ধেক মিষ্টি খেয়ে ফোনে কথা বলতে শুরু করলো। ডিনার শেষে সব মেহমানরা বিদায় নিয়ে চলে যায়। তাহমিনা খান আজ বেশ খুশি। তিনি মনের মতো মেয়ের জন্য পাত্র পেয়েছে, সাথে বড়লোক পরিবারও। আলো রান্নাঘরের সব কিছু গুছিয়ে রেখে ভেজা হাত ওড়নায় মুছতে মুছতে সিঁড়ি বেয়ে উপরে উঠল। নিজের রুমের দিকে যেতে চেয়েও কিছু একটা ভেবে তিথির রুমের দিকে গেল। সে শুরু থেকে খেয়াল করেছিল মেয়েটার মন খারাপ, আর কিছু জিজ্ঞেস করার সুযোগও হয়ে ওঠেনি। তাই এখন যাচ্ছে একটু কথা বলতে। রুমের দরজা চাপানো ছিল। আলা আস্তে করে দরজা খুলে ভেতরে মাথা ঢুকিয়ে উকি দিল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। ফ্লোরের মাঝে শাড়ি চুড়ি জুয়েলারি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝে তিথি উবুর হয়ে বালিশে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আলো দ্রুত ভেতরে প্রবেশ করে তিথির পাশে বসে মাথায় হাত রেখে অস্থির গলায় জানতে চাইল, কি হয়েছে তিথি, তুমি এইভাবে কাঁদছো কেন? ভাবির কণ্ঠস্বর শুনে তিথি উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি এই বিয়ে করব না ভাবি, কিছুতেই করব না। মেয়েটার কথা শুনে আলোর কপাল কুঁচকে গেল। সে জিজ্ঞেস করল, কেন করবে না? আর পাত্র সব পরিবারও বেশ ভালো, তাহলে? তিথি কিছু না বলে নীরবে চোখের পানি বিসর্জন দিতে থাকল। আলো কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ হোক বা কাল তোমাকে বিয়ে দিতেই হবে। সেখানে এখন করলে সমস্যা কি? তুমি ওই শাহ পরিবারে সুখী হবা। এই বিয়েতে সবারই মত রয়েছে, এমনকি তোমার বড় ভাইয়ারও। তবুও যদি তোমার আপত্তি থাকে তাহলে এইভাবে না কেঁদে কুটে সবাইকে বলো। আশা করছি সবাই তোমাকে বুঝবে। আর লেখাপড়া নিয়েও কোনো সমস্যা নেই। ভাইয়াও ওনার পরিবারের সবাইকে তোমাকে পড়াশোনা করাতে রাজি আছে। তুমি যতদূর পর্যন্ত চাও ততদূর পর্যন্ত পড়তে পারবে। আর এমন ভালো পরিবার কিছু সহজে পাওয়া যাবে না। তাই বলছি, একটু ভেবে দেখো। কথাগুলো বলতে বলতে মেয়েটার চোখ মুখ মুছে দিল। তিথি জোরে জোরে শ্বাস নিতে নিতে একসময় কাপা কাপা গলায় বলে উঠল, আমি 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 একজনকে ভালোবাসি ভাবি, আর তাকেই বিয়ে করতে চাই। ননদের মুখে এমন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলিয়ে বলল, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? মানে তোমরা রিলেশনে আছো? তিথি মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, তিহানও আমাকে খুব ভালোবাসে, আর আমরা 2.5 বছর ধরে রিলেশনে রয়েছি। বুঝলাম। তা ছেলে কি করে? ও এবার মাস্টার্সে ভাবি, আপাতত বেকার। আলো কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, মা এই বিয়ের প্রস্তাবে রাজি এবং অনেক খুশি। তুমি এই বিষয়টা তোমার ভাইদের বলো। ওনারা নিশ্চয়ই তোমাকে বুঝবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। ভাইদের কথা মনে হতেই তিথি তড়িঘড়ি করে বলল, বড় ভাইয়া যদি জানে আমি প্রেম করছি তাহলে আমাকে মেরে শেষ করে দেবে। ভাইয়া মোটেও ভালোবাসা প্রেম পছন্দ করে না। আমাকে পই পই করে নিষেধ করেছে আমি যেন কখনো এই ভালোবাসার চক্করে না পড়ি। কিন্তু আমি ভাইয়ার কথা রাখতে পারলাম না ভাবি। আমিও দিন শেষে নিজের মনের কাছে হেরে গেলাম। আর ছোট ভাইয়াকে বলেও কোনো লাভ হবে না। মা যেটা বলবে সেটাই করবে। সেটাতেই রাত ভাইয়ার মত রয়েছে। বলতে পারো মায়ের বাধ্য ছেলে। তাকে বললে উল্টো তিহানকে পেটাবে, সাথে আমাকেও। আলো চিন্তায় পড়ে গেল। এখন সে কি করবে ঠিক বুঝতে পারছে না। কারণ তিথির কেসটা বেশ জটিল। একদিকে পরিবারের সবাই এই বিয়েতে রাজি, অন্যদিকে মেয়েটা আবার অন্য কাউকে ভালোবাসে। তাহমিনা খান এটা সহজেও মেনে নিবে না, আর না শান্ত থাকবে। সে এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। মনে সাহস নিয়ে তোমার বড় ভাইকে একবার বলে দেখতে পারো। উনি এখন আগের মতো নেই, একটু হলেও ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে। আর উনি মাকে বুঝতে পারবেন। তবুও যদি সমস্যা হয় তাহলে দাদাজানকে বলো। আশা করছি তোমার পাশে থাকবে। তুমি কিছু করো না ভাবি, আমার খুব ভয় করছে। দেখো তিথি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলো? মা এমনিতেই আমাকে পছন্দ করে না। আমি যদি ওনাকে গিয়ে কিছু বলি তাহলে দেখা যাবে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে।
তিতু কিছু না পেলে নীরবে কাঁদতে থাকলো। না পারছে পরিবারের অবাধ্য হতে, আর না পারছে নিজের প্রিয় মানুষটাকে ভুলে যেতে। সে এখন কি করবে নিজেই জানে না, শুধু জানে সে কিছুতেই তিহান ব্যতীত অন্য কারোর হবে না, কিছুতেই না। আলো মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে বলল, কাঁদে না তিথি, আমি দেখছি কি করতে পারি। আলো তিথিকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে তবেই রুম থেকে বের হলো। দরজা চাপিয়ে দিয়ে পেছনে ফিরতেই দেখতে পেল আধার স্যার রক্তিম চোখে তাকিয়ে আছে। আলোর কপাল কুঁচকে গেল। সে কিছু একটা ভেবে নিচের দিকে তাকায়, না সব কিছু ঠিকঠাক আছে। তাহলে মানুষটা এমন রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাহলে কি সবকিছু শুনে নিয়েছে? কটা বাজে? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে আলো ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। সে আশেপাশে তাকিয়ে ঘড়ি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে না পেয়ে বলল, জানি না। আধার দাঁতে দাঁত পিষল, কিছু না বলে হনহনিয়ে চলে গেল। আর আলো বেকুবের মতো হা করে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এই লোকটার আবার কি হলো, আশ্চর্য। আলো হামি তুলে রুমে এসে ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল। রাত 1টা বেজে পার হয়ে গেছে, অথচ সে এখনো ঘুরঘুর করছে। ওদিকে টুনাটুনিও খেয়ে দিয়ে কাউচের ওপর ঘুম দিয়েছে। এরা সারাদিন খায় আর পরে পরে ঘুমায়, এছাড়া আর কোনো কাজ নেই। রুমে এলে কেন? এতক্ষণ যেখানে ছিলে সেখানেই থাকতে। আলো মুখ ভেঙচি কেটে বলল, এটা আমারও রুম, সো আমি যখন তখন আসতে পারি, তাতে আপনার কি? নাথিং। কথা বলে আধার সোফায় শুয়ে পড়ল। এটা দেখে আলোর ভুরু কুঁচকে যায়। সে কাছে এসে জিজ্ঞেস করল, হঠাৎ এখানে শুলেন কেন? আমার সোফা, আমার শরীর, আমার মন, আমার ইচ্ছে, তাতে আপনার কি? আলোর মুখ গোমরা হয়ে গেল। সে পাশে বসে ধীর কণ্ঠে বলল, রাগ করেছেন? আচ্ছা সরি। এবারও আধার কিছু বলল না। আলো কিছুক্ষণ চুপ থেকে রুমের বাতি নিভিয়ে আবারও সোফার কাছে এলো। তারপর বলল, ঠিক আছে, আপনি এখানে থাকলে আমিও থাকবো। সোফায় বেশি জায়গা নেই, তবু আলো ঠেলে ঠুলে শুয়ে পড়ল। কিন্তু তার ছোট্ট শরীরটার জায়গা ঠিক মতো হলো না। ফলস্বরূপ সে সোফা থেকে পড়ে যেতে লাগলো, কিন্তু শেষমেশ পড়ল না, উল্টো নিজের উপর লোকটাকে আবিষ্কার করলো। আধার শরীরের সমস্ত ভার ছেড়ে দিতে আলো হকচকিয়ে উঠে বলল, শুটকি মাছের ভর্তা হয়ে গেলাম। আধার ওড়না সরিয়ে উন্মুক্ত গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল, আই লাভ শুটকির ভর্তা। আলো সামান্য নড়াচড়াও করতে পারছে না। সে ঘাড় কাত করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কাল সকালে বানিয়ে দিব, এখন উঠুন। আমি নই, তুমি এসেছো আমার কাছে, আর এখন আমাকে সহ্য করো। আলোর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। সে দুহাতে খামচে ধরল মানুষটার পিঠ। পুরুষালী রুক্ষ হাতের গাঢ় স্পর্শে তার শরীরটা থরথর করে কাঁপছে। আলো বারবার শুকনো ঢোক গিলে নিচে চাপা পড়া অবস্থায় ছটফট করছে। হঠাৎই কিছু একটা অনুভব করে অস্ফুট স্বরে বলল, প্লিজ না। সঙ্গে সঙ্গে আধারের নেশা কেটে গেল। একই সাথে অজানা ঘর থেকেও বেরিয়ে এলো। তবুও সে শুধালো। নো। আলো কোনো জবাব দিল না। আধার চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে নিজের সূক্ষ্ম ইচ্ছেটাকে দমিয়ে রেখে চুপচাপ সরে গেল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে নিচ থেকে ওড়না নিয়ে শরীরে জড়িয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর ফিরে এসে মানুষটাকে দেখতে না পেয়ে আলোর খারাপ লাগলো। সে ইচ্ছে করে তখন বাধা দিতে চায়নি, কিন্তু তার হাতে কোনো উপায় ছিল না। আলো আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা নিশ্চয়ই রেগে আছে তার উপর, নয়তো বিরক্ত হয়েছে। সে আস্তে ধীরে হেঁটে বিছানায় গিয়ে আধশোয়া হয়ে বসলো। হেডবোর্ডে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। কিছু সময় পর পেটের উপর গরম কিছুর অস্তিত্ব অনুভব করে চকিতে তাকায়। আদার হট ব্যাগের দিকে ইশারা করে শান্ত গলায় বলল, এটা পেটে ধরে রাখো, আরাম পাবে। আলো বাকরুদ্ধ হয়ে যায়। সে অবিশ্বাস চোখে মানুষটার দিকে তাকিয়ে রইল। একসময় জানতে চাইল, আপনি কিভাবে বুঝলেন? আধার হাসল, ঝুঁকে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, এই পুরো তুমি তাকে পড়তে শিখে গিয়েছি, সাথে তোমার চোখের ভাষা এবং মনটাকেও। আমি খারাপ হলেও এতটা খারাপ নই যে তোমার কষ্ট বুঝবো না। আমার কাছে সবার আগে তুমি, তারপর বাকি সব। আলো আজ আবারও লোকটার প্রেমে উষ্টা খেয়ে পড়ল। এই পচা স্যারকে এত ভালো হতে কে বলেছিল? সে যে প্রতিবার লোকটার প্রেমে মুখ থুবড়ে পড়ে, এটা কি জানে অসভ্য পুরুষটা? মেয়েটাকে নিজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আধারের মনে দুষ্টু বুদ্ধি এলো। সে ঝড়ের বেগে মাথা নিচু করে শুকনো ঠোঁটে চুমু খেয়ে কামড় দিল। আশপাশ থেকে পুতুলটা নিয়ে স্যারের গায়ে মেরে চিল্লিয়ে উঠল, বদমাশ লোক কোথাকার! আধার ঠোঁট কামড়ে হেসে এইট বক্স খুলে পেন কিলার নিয়ে এসে আলোর সামনে পানির গ্লাস ও ওষুধ বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আলো ভদ্র মেয়ের মতো ওষুধ খেয়ে নিল। আধার গ্লাস টি টেবিলের উপর রেখে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ল। আলো কিছুক্ষণ বসে থেকে স্বামীর বুকের উপর মাথা রাখলো।
আধার অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করে চুলে বেলি কেটে দিতে দিতে বলল, ঘুমাও। আপনাকে কিছু বলার ছিল, আজ নয়, কাল শুনবো। কিন্তু শ্, কোনো কিন্তু নয়। এখন চুপচাপ ভদ্রমের মতো ঘুমাও, নয়তো বেলকনি থেকে ফেলে দিয়ে আসবো। আলো চোখ মুখ কুচকে পাশে ফিরে বিড়বিড় করে বলল। আপনি খুব খারাপ। আধার আনমনে হেসে মেয়েটাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল এবং কাঁধে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আই নো আমি খারাপ, আর তোমার কাছে সারা জীবন খারাপই হয়ে থাকতে চাই মিস কালো। আলোর ঘুম ভাঙল দুপুরবেলায়। এতে মেয়েটা বেশ বিরক্ত। এতদিন ভার্সিটিতে যেতে পারেনি, পড়ালেখা সব ভুলে বসেছে সে, আর আজ আবারও যেতে পারলো না। মানুষটাকে তাকে ডেকে দেয়নি, যদি ডাকতো তাহলে কি আর এইভাবে নাকে তেল দিয়ে আরামসে ঘুমাতো? মোটেও না। আলো একরাশ বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল, একেবারে গোসল নিয়ে তবেই বেরিয়ে এলো। রুম থেকে বের হতেই তিথির সাথে দেখা হয়ে যায়। এক রাতেই মেয়েটার চেহারার 12টা বেজে গেছে। নিশ্চয়ই রাতে আবারও কেঁদেছে। তুমি ঠিক আছো? ভাবির কথা শুনে তিথি মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, হুম